বছর ৪ আগের ঘটনা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারের একটা অংশে সাকিব বলেছিলেন যে তিনি কখনোই বাংলাদেশের ক্রিকেটে প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না। তার যদি কখনো মনে হয় যে তিনি ড্রাইভিং সিট থেকে প্যাসেঞ্জার সিটে চলে এসেছেন, সেদিন তিনি ক্রিকেটটা ছেড়ে দিবেন। বেশ কয়েকটা দিন ধরে, কয়েক মাস ধরে বাংলাদেশের ক্রিকেটের অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানকার কথাই বলুন না কেন, সবখানেই আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, সেই লাইনগুলো বারবার ভেসে আসছে। এটা একটা বড় কারণ সাকিব আল হাসানের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স। আপনি যদি 2023 বিশ্বকাপের পর থেকে চিন্তা করেন, বিপিএলের বাইরে সাকিব কোথাও আসলে সেভাবে পারফর্ম করতে পারেননি। আপনি বলতে পারেন ডিপিএল একটা সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেই সেঞ্চুরিটা বিকেএসপির উইকেটে, আর উইকেটটা কেমন সেটা আমরা সবাই জানি। সেখানে আসলে সবাই রান করেন। সাকিবের ক্ষেত্রে আসলে খুব বেশি কঠিন ছিল না, এবং তিনি যাদের বিপক্ষে, যে বোলারদের বিপক্ষে খেলেছেন, সেটা আসলে খুব কঠিন কিছু ছিল এরকম না। আর অন্যান্য যদি পারফরমেন্স দেখেন, সেই পারফরমেন্সগুলো কিন্তু বলার মতো না। আপনি যদি এই বিশ্বকাপে চিন্তা করেন, সাকিব 7টা ম্যাচ খেলেছেন, সেই 7টা ম্যাচে রান করেছেন 111, যেখানে সর্বোচ্চ একটা ইনিংস খেলেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে 64 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করেছিল, সেখানে তার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আর বাকি যে ম্যাচগুলো ছিল 6টা ম্যাচ, সেই 6টা ম্যাচের একটা ম্যাচেও তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, বরং তিনি যেভাবে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে, সেই ব্যাপারগুলো বারবার সামনে এসেছে। ব্যাটিংয়ের বাইরে আপনি যদি বোলিং চিন্তা করেন, বোলিংয়েও কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেননি। পুরো টুর্নামেন্ট জুড়ে 7টা ম্যাচ খেলে 3টা উইকেট নিয়েছেন। অথচ সাকিব আল হাসান বিশ্বকাপের আপনি যদি সর্বোচ্চ উইকেট শিকারে চিন্তা করেন, সেখানে সবার উপরে একমাত্র বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেট নিয়েছেন। অথচ এমন একজন পারফর্ম করলেন কিনা, মাত্র 3 উইকেট পেলেন পুরো টুর্নামেন্ট জুড়ে এবং রান করলেন মাত্র 111। এমন পারফরমেন্সের পর নিশ্চিতভাবে প্রশ্ন উঠছে, সাকিব কি এখনও নিজেকে ওই একটা বাংলাদেশের ক্রিকেটের যে একটা গাড়ি বলা হয়, সেই গাড়ির নিজেকে এখন ড্রাইভার মনে করেন কিনা, কিংবা এখন নিজে কি প্যাসেঞ্জার হয়ে গেছেন কিনা সাকিব মনে করেন কিনা, এটা আসলে বলা কঠিন। কিন্তু তিনি যে ধরনের পারফরমেন্স করছেন লাস্ট কয়েক মাস ধরে, বা 2023 বিশ্বকাপের পর যে ওই সময় তার যে চোখের সমস্যাটা হয়েছিল, তারপর থেকে তিনি যে ধরনের পারফরমেন্স করছেন, তাতে বলে আমার কাছে মনে হয় না যে তিনি এখনও সেই ড্রাইভিং সিটটাতে আছেন। আমার কাছে মনে হয় তিনি দিনকে দিন প্যাসেঞ্জার সিটে চলে আসছেন বা চলে এসেছেন। তিনি যদি এটা বুঝতে পারেন, আমার মনে হয় যে তার এখনই আসলে ক্রিকেট থেকে, বা আপনি অন্তত 1-2টা ফর্মেট থেকে, টি-20 ফর্মেট তো অবশ্যই, কারণ সাকিব যে মাপের ক্রিকেট বা যে ধরনের ক্রিকেটার, তার সঙ্গে টি-20 ক্রিকেট আসলে খুব বেশি যে যায়, সেইটা এখন আধুনিক ক্রিকেট যদি আপনি চিন্তা করেন। আজকে বাংলাদেশের এই বিশ্বকাপের শেষ ম্যাচটা ছিল আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা হেরে গেছে। আমার কাছে মনে হয় যে যদি বাংলাদেশের এই ম্যাচে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিতেন, কিংবা সাকিব দেশে ফেরার পর যদি অবসরের ঘোষণাটা দেন, সেটা মনে হয় খুব একটা উপযুক্ত সময় হবে। কারণ আপনি সবসময় আপনার ক্রিকেটারকে এমন সময় বিদায় নিতে দেখতে চাইবেন, বা যেহেতু ক্রিকেটার না, সব সেক্টরে আপনি তখনই বিদায় নিতে দেখতে চাইবেন যখন আপনি বিদায় নিলে মানুষ বলবে আর কটা দিন থেকে গেলেই পারত। এরকম যখন অবস্থায় যখন আপনি বিদায় নেবেন, তখন আপনাকে আসলে সবাই সম্মান করবে, ভালোবাসবে। সাকিব আল হাসান এই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে সর্বকালের সেরা ক্রিকেটার বলা হয় তাকে। অ্যাথলেট হিসেবেও তাকে সেভাবে বিবেচনা করে। আপনি যদি অন্যান্য ক্রিয়া বা ব্যাপারগুলোতে খেয়াল করে দেখেন, তাকে সেরা অ্যাথলেট হিসেবেও বিবেচনা করা হয়। তাকে আপনি সম্মানের সাথে বিদায় দিবেন, সম্মানের সাথে তিনি বিদায় নেবেন, সেটা আসলে সবাই চায়। আপনি, আমি, আমরা সবাই চাই। কিন্তু সাকিব যেভাবে পারফর্ম করছেন, তিনি যদি এই সময়টা যদি নিজেকে বিবেচনা না করেন অবসরের জন্য, সেক্ষেত্রে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে এটা তার জন্য ভুল হবে। কারণ সাকিব যে মাপের ক্রিকেটার, তিনি মানুষের সমালোচনা শুনে, মানুষের কথা শুনে, মানুষের টিটকারি শুনে অবসরে যাবেন, এইটা আসলে আমরা আসলে যে বাংলাদেশি সমর্থক হিসেবে আমরা সাংবাদিকতা করি হয়তো, কিন্তু দিন শেষে তো আমরা বাংলাদেশি সাংবাদিক। আমরা যখন বাংলাদেশি মানুষ, বাংলাদেশি সমর্থক, তা আমরা তো অবশ্যই চাই আমাদের যারা গোল্ডেন জেনারেশন ছিলেন, আমাদের যারা শৈশবের হিরো ছিলেন, তারা যেন অবশ্যই খুব ভালোভাবে বিদায় নিতে পারেন। সাকিবের সঙ্গে কথা কিন্তু উঠছে মাহমুদুল্লাহ রিয়াদকেও। মাহমুদুল্লাহ রিয়াদ একেবারে অ্যাজ এ ফিনিশার হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশকে অনেকগুলো ম্যাচই তিনি জিতিয়েছেন, কিন্তু বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ যখন বাংলাদেশ হেরেছে, তখন তার অনেকগুলো দায় আছে। তিনি শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু বাংলাদেশকে জেতাতে পারেন। আপনি একেবারে 2012 সাল থেকে মনে করতে পারেন, 2012 সালের এশিয়া কাপ মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা পাকিস্তানের বিপক্ষে সেই ফাইনালে আমরা 2 রানে হেরে যাই। প্রথমবারের মতো আমাদের বড় কোনো শিরোপা জেতার সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু আমরা একেবারে লুফে নিতে পারিনি। সেই সময় রিয়াদ স্ট্রাইকে ছিলেন, সেদিন উইকেটে ছিলেন শেষ ওভারে। আপনি যদি 2016 বিশ্বকাপের কথা আমার মনে থাকার কথা, টি-20 বিশ্বকাপ ভারতের বিপক্ষে আমরা শেষ
3 বলে 2 রান করতে পারেনি। মুশফিকুর রহিম ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, দুজনই আউট হয়ে গেলেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারিনি। মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু এখানে একটা দায় ছিল, কারণ 3 বলে 2 রান মানে দুনিয়ার যে কোনো বোলারের বিপক্ষে আপনি 3 বলে 2 রান করতেই পারেন। আপনার 2021 বিশ্বকাপের কথা মনে থাকার কথা, টি-20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে 7 বলে 13 রান দরকার ছিল। উইকেটে ছিলেন লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ম্যাচে লিটন দাস আউট হয়ে গেলেন, তারপরে আর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে জেতাতে পারলেন না। আপনি এই বিশ্বকাপে ম্যাচের উদাহরণ দিতে পারেন। আপনি যখন সাউথ আফ্রিকার কথা মনে থাকার কথা, সাউথ আফ্রিকার ম্যাচের কথা, কেশব মহারাজ একটা ফুল টস বল তিনি ছক্কা মারতে গেলেন, কিন্তু লং অফে বা লং অনে তিনি ক্যাচ দিয়ে ফিরে গেলেন। এই ম্যাচটাও তিনি জেতাতে পারেন, অথচ এই ম্যাচটা তার হাতে ছিল। তিনি চাইলে আরও 1 ওভার আগে ম্যাচটা জিতাতে পারতেন, তিনি যদি ওইভাবে অ্যাটাকিং মুডে খেলতেন। আপনি আজকের ম্যাচের কথা বলতে পারেন, আফগানিস্তান বিপক্ষে ম্যাচের কথা। তিনি যখন ব্যাটিং করছিলেন তখন বাংলাদেশের 19 বলে 45 রান দরকার। এমন সময় তিনি ব্যাটিং করছিলেন, নূর আহমেদের বিপক্ষে খেলছিলেন, অথচ তার একটা শট বাদে, যে শটটা তিনি 4 মারলেন, সেই শটটা বাদে আর বাকি একটা শট দেখেও মনে হয়নি তিনি এই যে 19 বলে 45 রান চেস করার জন্য তিনি খেলছেন, বা বাংলাদেশ যে সেমিফাইনালে যেতে চায় তিনি এইটার জন্য খেলছেন। তার একটা ওই শটটা বাদে বাকি একটা শট দেখেও মনে হয়নি। সেই ওভারে তিনি 5টা ডট বল দিলেন, একটা 4 মারলেন। তাতে কি হলো, বাংলাদেশের পরের ইকুয়েশনটা দাঁড়ালো 13 বলে 39 রান। এই যে আপনি একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন, এমন পরিস্থিতি থেকে আপনি বরং নিজে আউট হয়ে গেলেন 9 বলে 6 রান করে, যেখানে আপনাকে 12.1 ওভারে 116 রান করতে হবে, তখন আপনি 9 বলে 3 রান মানে 6 রান করছেন অ্যাজ এ ফিনিশার হিসেবে, একেবারে সিনিয়র ক্রিকেটার হিসেবে। সেটা আসলে কতটা মানানসই, সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা উঠছে। এবং যখন প্রশ্ন উঠছে, তার যে বয়স খুব সম্ভবত 37 বছর বয়স, তিনি আসলে অবসরে যাবেন কিনা, নেবেন কিনা, এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। অনেকের মতে যে তার অবসরে যাওয়া উচিত। আপনি যদি দেখেন যে পরের যে বিশ্বকাপটা হবে সেটা 2026 সালে, আপনি বিশ্বকাপের চেয়ে বেটার কোনো জায়গা পাবেন না যেখানে আপনি অবসর নিতে পারেন। এখন আপনি ভাবতে পারেন যে ঠিক আছে, আমি যদি অবসর যদি নেই, সেক্ষেত্রে বিশ্বকাপ কেন, আমি আমার দেশের মাঠে যদি একটা ভালো ফেয়ারওয়েলের মাধ্যমে যদি অবসর নেই, সেটা বেস্ট অপশন হতে পারে। কিন্তু সেটা যদি নিজে থেকে না ভাবে, বিসিবি যদি তাদের সেভাবে না ভাবায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ভুল হবে। তখন কিন্তু একটা প্রশ্ন উঠবে যে সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ তারা কি আসলে মাশরাফির পথে হাঁটছেন? মাশরাফির কথা কেনটা আসছে? কারণ আপনি 2019 বিশ্বকাপে আপনার মনে থাকার কথা, সেই বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, সেই টুর্নামেন্টে 8 ম্যাচ খেলেছিলেন এবং একটা উইকেট নিয়েছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে। খুব সম্ভবত 40-এর বেশি তার এভারেজ ছিল, বা আরও বেশি ছিল, এরকম একটা পরিস্থিতি ছিল। একটা গুঞ্জন বেরিয়েছিল যে শেষ ম্যাচটা ছিল বাংলাদেশের পাকিস্তানের সাথে, সেই ম্যাচ দিয়ে আসলে আন্তর্জাতিক ক্রিকেটটা ছাড়বেন বা অবসর নেবেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু সেই ম্যাচে তিনি অবসর নেননি, এখন পর্যন্ত তিনি ওয়ানডে থেকে অবসর নেননি। সেই ঘটনার প্রায় 5 বছর পেরিয়ে গেছে, তিনি কিন্তু এখনও অবসর নেননি। তার অবসর নিয়ে অনেক কথা হয়েছে। এখন কিন্তু মানুষ মাশরাফিকে যখন দেখেন, তাকে কিন্তু মাশরাফিকে আগে যে সম্মানটা করা হতো, মাশরাফিকে আগে যেভাবে হাইলি রেট করা হতো, একজন ব্যক্তিত্ব নিয়ে বা একটা পার্সোনাল, যে তিনি যে ধরনের পার্সোনালিটি, যে ঘরানার মানুষ, তাকে সেই সময় যেভাবে মানুষ মূল্যায়ন করতেন, এখন কিন্তু সেভাবে করেন না। কারণ এই যে তিনি অবসরটা তখন যদি নিয়ে নিতেন, তখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একেবারে রিয়েল হিরো হিসেবে থাকতেন। এখন কিন্তু অনেকেই হিরো ভাবেন, কিন্তু অনেকে এখন আর ভাবেন না। এখন অনেকে তার বিপক্ষে কথা বলেন, বা এই যে তার অবসর নিয়ে অনেক কথা বলেন। এই যে তিনি যদি সেটা করতেন, আমার মনে হয় একটা রোল মডেল তৈরি হতো বাংলাদেশের ক্রিকেটের জন্য, একটা প্রসেস তৈরি হতো। সেই প্রসেস দিয়ে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ বা আরও যারা আছেন, তারা সেই প্রসেসে হাঁটতে পারতেন, সেই পথে হাঁটতে পারতেন। কিন্তু মাশরাফি সেটা করেননি, এবং সেটার জন্য কিন্তু প্রশ্ন উঠছে যে মাশরাফি যেটা করে গেছেন, মাশরাফির দেখানো পথ, সেই ভুল পথটা কি সাকিব আল হাসান কিংবা রিয়াদরাও বেছে নিচ্ছেন কিনা? কারণ এই যে বিশ্বকাপ আজকে শেষ হয়ে গেলো বাংলাদেশের, এখন পর্যন্ত কিন্তু আপনি এরকম কোনো শুনেননি যে সাকিব আল হাসান কিংবা রিয়াদ আগামী 2 মাস পর অবসর নেবেন। বাংলাদেশে যে পরে সিরিজটা হবে টি-20 সিরিজ ঘরের মাঠে, সেই সিরিজে অবসর নেবেন। সাকিব আল হাসানকে সেদিন প্রশ্ন করা হয়েছিল যে তিনি আসলে অবসর নিয়ে কি ভাবছেন। তিনি কিন্তু বলছেন যে আমি আগে তিনি একবার বলেছেন 2025 দিয়ে তিনি শেষ করবেন, কিন্তু দেখেন সেখান থেকে কিন্তু তিনি ঘুরে তার কী হয়েছে, মতামতটা চেঞ্জ করে ফেলেছেন। তার কথা, তিনি যতদিন এনজয় করবেন, বিসিবি তাকে যতদিন গুরুত্বপূর্ণ মনে করবেন, তিনি নিজেকে দলের জন্য যতক্ষণ প্রয়োজনীয় মনে করবেন, ততদিন তিনি খেলে যেতে চান। কিন্তু সাকিব আল হাসান যদি নিজের পারফরমেন্সটা দেখেন, আপনি যদি এমন যদি চিন্তা করেন যে সাকিব আল হাসানের সবাই ভক্ত, আমি সবাই ভক্ত, কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন যে সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে পারফর্ম করেছে, 11 উইকেট নিয়েছে, 606 রান করেছে, এটার জন্য আসলে সাকিব আল হাসান আজীবন খেলা যাবে, এইভাবে আসলে দেশের ক্রিকেট কখনই আগাবে না।
সাকিবের উচিত, সাকিব যদি একজন লিজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তার এইটা ভাবা উচিত যেহেতু 2026 সালে বাংলাদেশ পরবর্তী টি-20 বিশ্বকাপটা খেলবে। সাকিব যদি এখন জায়গাটা ছেড়ে দেন, নতুন একজন ক্রিকেটার আসবে, আগামী 2 বছর রেডি হওয়ার একটা সুযোগ পাবে, তারপর আপনি তাকে নিয়ে 2026 বিশ্বকাপ খেলতে যেতে পারবেন। এখন আপনি সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটার বা অভিজ্ঞ ক্রিকেটার, দেশের আইকনরা যদি এইভাবে চিন্তা না করেন, সেক্ষেত্রে আসলে আপনি দেশের ক্রিকেট নিয়ে আপনি কখনোই স্বপ্ন দেখতে পারেন না। সেই স্বপ্ন একটা মিছে স্বপ্ন বা দুঃস্বপ্ন হয়েই সারা জীবন থাকবে। আপনি দেখুন আফগানিস্তানকে, দেখুন আজকে যে ম্যাচটা খেললো তারা, সেই আফগানিস্তান খুব সম্ভবত 2014 এই সময়টা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু করেছে। আপনি হয়তো এক যুগ পেরিয়ে গেছে, অথচ আমরা 2 যুগ ধরে ক্রিকেট খেলছি। সেই এক যুগ পেরোনো একটা দল আজকে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ফেললো, আর আমাদের সর্বোচ্চ সাফল্য হচ্ছে 3টা ম্যাচ জেতা। আপনি যদি এইভাবে চিন্তা করেন, এটা আসলে একদিনে হবে না, আপনাকে পুরো একটা প্রসেসে মেনটেন করতে হবে। সেই প্রসেসটা শুরু করতে হবে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের হাত ধরে, যেহেতু তারা দেশের আইকন, দেশের সিনিয়র ক্রিকেটার, লিজেন্ডারি ক্রিকেটার। তারা যদি সেটা করতে না পারেন, সেই দুঃখটা কেবল তাদের হয়ে থাকবে না, সেই দুঃখটা কেবল মানুষের থাকবে, সমর্থনের থাকবে, পুরো দেশের মানুষের থাকবে। এখন আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের এটাই সেরা সময়, বিশেষ করে টি-20 ক্রিকেটটাকে বিদায় বলার কারণ হচ্ছে, তারা যদি দেশের ক্রিকেটে ভালো চান, তারা যদি চান তাদের জায়গায় দুটো নতুন ক্রিকেটার তৈরি হোক, যারা কিনা 2026 সালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, দুটো ম্যাচ জিতে হবে বাংলাদেশকে। সেটা যদি তারা কখনো চেয়ে থাকেন, মন থেকে যদি চান, আমার কাছে মনে হয় বাংলাদেশে যে পরবর্তী সিরিজটা খেলবে টি-20 সিরিজ, অন্তত দেশের মাটিতে, সেই সিরিজ দিয়ে তাদের বিদায় বলা উচিত। দর্শক, আপনারা কিন্তু আপনার মন্তব্য জানাতে পারেন যে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স কেমন ছিল এই টুর্নামেন্টে, তাদের আসলে কী করা উচিত, তাদের উচিত কিনা যে আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে যাওয়া, এবং তাদের উচিত কিনা যে এই আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে বা টি-20 ক্রিকেটটা ছেড়ে তাদের দায়িত্ব নেওয়া কোনো একটা জায়গাতে, যেটাতে কিনা বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে, দেশের ক্রিকেটের উন্নতি হবে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকবেন।